দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পাঠ্য বইয়ের প্রথম গল্প হিসেবে যে গল্পটি আছে আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্প, সেই গল্পের আলোচনা নিয়েই আজকের এই ভিডিও। তো জ্ঞানচক্ষু গল্পটি আশাপূর্ণা দেবী রচিত কুমকুম গল্প সংকলন থেকে নেওয়া। এই জ্ঞানচক্ষু শব্দের অর্থ অন্তর্দৃষ্টি। তো এই গল্পটা ঠিক কি বলতে চাইছে চলো একটু সংক্ষেপে জেনে নিই। এই গল্পের এক ছোট্ট চরিত্র তপন, যার এক ধারণা ছিল যে লেখক মানে হয়তো আর পাঁচটা মানুষের মতো নয়, তাদের জীবনযাপন সাধারণ মানুষের মতো নয়, তারা হয়তো পৃথিবীর বাইরের কোনো বা অন্য কোনো গ্রহের প্রাণী। কিন্তু যখন তপন তার ছোট মাসির বিয়ে উপলক্ষে মামার বাড়িতে আসে এবং তার নতুন মেসোমশাইকে দেখে যিনি একজন লেখক, তাকে দেখে তার এই ভ্রান্ত ধারণা অবসান হয় এবং এভাবে তার জ্ঞানচক্ষু খুলে যায়। তো চলো গল্পটা লাইন বাই লাইন আলোচনা করি। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। মার্বেল মানে এক ধরনের কাঁচের গুলি বা পাথরের, যা দিয়ে ছেলেরা খেলা করে। নতুন মেসোমশাই মানে যার সঙ্গে এই কদিন আগেই তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল, দেদার ঘটাপাটা করে, সেই তিনি নাকি বই লেখেন। দেদার মানে প্রচুর বা খুব, আর ঘটাপাটা করে মানে ধুমধাম করে। সেসব বই নাকি ছাপাও হয়, অনেক বই ছাপা হয়েছে মেসোর। তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকার লেখক। জলজান্ত একজন লেখককে এত কাছে থেকে কখনো দেখেনি তপন, দেখা যায় তাই জানতো না। লেখকেরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজো কাকুর মতো মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। তো তপনের মনে একটা ধারণা ছিল যে লেখকদেরকে হয়তো এত কাছ থেকে দেখা যায় না, তারা আর পাঁচটা সাধারণ মানুষদের মতো তাদের জীবনযাপন হয় না। কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। কিন্তু নতুন মেসোকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল। আশ্চর্য, কোথাও কিছু উল্টোপাল্টা নেই, অন্যরকম নেই, একেবারে নিছক মানুষ। সেই ওদেরই মতো দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসে আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলে দেন, চানের সময় চান করেন এবং ঘুমের সময় ঘুমন। তো তপন দেখছে লেখকের জীবনটাও ঠিক আর পাঁচটা সাধারণ মানুষের মতোই। তারাও বাবা কাকা মামার মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসে যখন অনেক খাবার দেওয়া হয় তখন সেই খাবার এত পরিমাণ খেতে পারবে না বলে খাবারের কিছুটা অংশ বা অর্ধেক অংশ তুলে দেন। চান করার সময় যখন তখন চান করেন, ঘুমের সময় ঘুমন। তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজে সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করে, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান, কি বেড়াতে বেরোন সেজেগুজে। এবং মামাদের মতোই খবরের কাগজের যেসব গল্প, সেই সব কথা নিয়ে প্রবলভাবে তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন, আর ছুটি আছে বলেই রয়ে গেছে। ওদিকে মেসোরও নাকি গরমে ছুটি চলছে, তাই মেসো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন। তো তপনের আমার বাড়ি গিয়েছিল তার মাসির বিয়ে উপলক্ষে, কিন্তু সেই সময় গরমে ছুটি থাকায় সে মানে মামার বাড়িতে আর কিছুটা দিন থেকে যায়। আর তার যে নতুন মেসো, তারও কলেজের মানে ছুটি ছিল। তো সেই সুযোগেই তিনি শ্বশুর বাড়িতে কিছুদিন থেকেছিলেন। তাই অহরহই জলজান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। তাই অহরহ বলতে সবসময় বা সর্বদা, তপনের কি হবে তা না, সবসময় বা সর্বদা একজন লেখককে দেখার সুযোগ হবে। আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতোই মানুষ। তো তপন সেই সুযোগে কি দেখতে পাচ্ছে যে লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতোই মানুষ। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? এবার তপন মনে মনে ভাবছে তাহলে আমারই বা লেখক হতে বাধা কি। মেসোমশাই কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুরবাড়িতে রয়ে গেছেন কদিন। তো মেসোমশাইয়ের মানে প্রফেশনটা কি বা পেশাটা কি? মেসোমশাই কলেজের প্রফেসর। তো তার এখন গরমে ছুটি চলছে, তো সেই সুযোগে তিনি শ্বশুরবাড়িতে কিছুদিন আছেন। আর সেই সুযোগে দিব্যি একখানি দিব্যানিদ্রা দিচ্ছিলেন। দিব্যানিদ্রা মানে দিনের বেলায় খাওয়া দাওয়ার পরে যে ঘুমটা হয় সেটা দিব্যানিদ্রা বলা হয়। তো দুপুরে আমরা খাওয়া দাওয়ার পরে ঘুমোই সেকালে। তো সেই দিব্যানিদ্রা দিচ্ছিলেন। ছোট মাসি সেদিকে ধাবিত হয়। ছোট মাসি সেদিকে চলে যায়। তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে। তপন অবশ্য বলে, "না, না, কিন্তু কে শোনে তার কথা?" কিন্তু তার কথাটা কেউ মানে তার মাসি তার কথাটা না শুনেই চলে গেল তার মেসোর দিকে।
ততক্ষণে তো গল্প ছোট মেসোর হাতে চলে গেছে। অর্থাৎ তপন যে গল্পটা তার মাসিকে দেখতে দিয়েছিল সেই গল্পটা ছোট মাসি ছোট মেসোর হাতে দিয়েছে। হইচই করে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে। হইচই মানে এখানে হট্টগোল। তো ছোট মাসি ছোট মেসোর ঘুম ভাঙিয়ে দিয়েছে। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। পুলকিত শব্দটা তো আনন্দিত বা খুশি। তো তপন তার মাসির এই হইচই বা এই হট্টগোলে মনে মনে একটু আনন্দ পেয়েছে। মুখে আ আ করলেও হয়, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোই বুঝবে। তপন কি বলতে চাইছে, তা না, লেখার প্রকৃত মূল্য বুঝলে তার নতুন মেসোই বুঝবে। রত্নের মূল্য জহুরির কাছে। রত্ন এক ধরনের দামি পাথর। তো সেই দামি পাথরটা তুমি আমি বা আর পাঁচটা সাধারণ মানুষ খুব ভালোভাবে না চিনতে পারলেও যে জহরি, মানে যে দামি পাথর চেনে, অর্থাৎ জহরত যারা চেনে তারা খুব সহজেই সেই দামি পাথর আর একটা কম দামি পাথরের মধ্যে পার্থক্য বুঝতে পারবে। ঠিক তেমনভাবে তপন ভেবেছে তার এই লেখার মূল্য বা প্রকৃত মূল্য যদি বোঝে, তো তার নতুন মেসোই এই লেখার প্রকৃত মূল্য বুঝবে। একটু পরেই ছোট মেসো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন, তোমার গল্প তো দিব্যি হয়েছে। তো ছোট মেসো সেই গল্পটা পড়ে একটু পরে তাকে ডেকে পাঠায় এবং তপনকে খুশি করবার জন্য বলে, তপন, তোমার গল্প তো দিব্যি হয়েছে, খুব ভালো হয়েছে। একটু কারেকশন করে ইয়ে করে দিলেই ছাপতে দেওয়া চলে। অর্থাৎ একটু যদি ঠিকঠাক করা হয়, মানে তাহলে এটা ছাপতে দেওয়া চলে। তপন প্রথমে ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তাহলে বাপু, তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, মাসি বলে। তো তপন প্রথমে ভেবেছিল যে হয়তো তার মেসো তার সাথে ঠাট্টা করছে, কিন্তু যখন দেখে যে মেসোর মুখে করুণার ছাপ, তখন তপন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তাহলে বাপু, তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, মাসি বলে। মাসি কি বলছে মেসোকে, তুমি ওর গল্পটা তাহলে ছাপিয়ে দিও বাপু, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। যেহেতু গল্প লেখেন, তো মেসোর এটা একটা উপযুক্ত কাজ হবে বলে মাসি মনে করেছেন। মেসো তেমনি করুণার মূর্তিতে বলেন, তা দেওয়া যায়, আমি বললে সন্ধ্যাতারা সম্পাদক না করতে পারবে না। মেসো তেমনি করুণার মূর্তিতে বলছেন, কি বলছেন, না, আমি বললে সন্ধ্যাতারা সম্পাদক না করতে পারবেন না। সন্ধ্যাতারা একটা পত্রিকা। তো সেখানে যদি এই তপনের গল্পটা দেই তপনের নতুন মেসো বা লেখক মেসো, তাহলে সম্পাদক এটা না করতে পারবে না, তিনি এটা ছাপিয়ে দেবেন। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেবো। তো মেসো বলছে, ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেবো। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। বিকেলবেলা যখন চায়ের টেবিলে আড্ডা হয়, তখন এই কথাটা ওঠে আর সবাই তপনের গল্প শুনে হাসে। তো সাধারণভাবে একটা ছোট বাচ্চা গল্প লিখেছে, তো সেটা শুনে বাড়ির আর পাঁচজন হাসাহাসি করছে, এবং যেহেতু সেটা আবার বলছে নাকি খবরের কাগজে ছাপানো হবে, তাই হাসাহাসি। কিন্তু মেসো বলে, না না, আমি বলছি তপনের হাত আছে। তো মেসো কি বলছে, না না, আমি বলছি তপনের হাত আছে। হাত মানে কি? হাত মানে এই ডান হাত বাঁ হাত এরকম না। হাত মানে লেখার হাত বা লেখার দক্ষতা। চোখও আছে। নচেৎ এই বয়সে ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজারানীর গল্প, নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট, অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, এইসব মাল মশলা নিয়ে বসে। তো মেসো কি বলছে যে এই এই বয়সের ছেলে মেয়ে, অর্থাৎ তপনের বয়সে যে ছেলেমেয়েরা, তারা যদি গল্প লিখতে বসে তো হয় রাজারানীর গল্প, নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট, অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, এইসব মানে এইসব ধরা বাঁধা গদে গল্প লেখে। তপন যে সেদিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়া দিনের অভিজ্ঞতার অনুভূতির বিষয় নিয়ে লিখেছে, এটা খুব ভালো, ওর হবে। অর্থাৎ তপন সেই ধরাবাঁধা গদের দিকে না গিয়ে সে তার ভর্তি হওয়া দিনের অভিজ্ঞতার অনুভূতি নিয়ে একটা গল্প লিখেছে। তপন বিহবল দৃষ্টিতে তাকায়। তারপর ছুটি ফুরলো, মেসো গল্পটি নিয়ে চলে গেলেন। তারপর গরমে ছুটি ফুরলো। মেসো তার যেহেতু কলেজের প্রফেসর, তো আবার তার কলেজের কাজের জন্য যথারীতি চলে গেলেন। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গণে। তপন এরপর দিন গুনতে থাকে এক আশায়, যে কবে আমার গল্প ছাপা হবে, সেই গল্প আমি পত্রিকায় দেখতে পাবো, এরকম একটা আশা নিয়ে তপন বসে বসে দিন গুনছে। এই কথাই ভাবছে তপন দিনরাত। অর্থাৎ তপন দিনরাত তার সেই গল্প পত্রিকায় ছাপা হবে সেটা নিয়ে ভাবছে। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। কাজেই গল্প জিনিসটা যে কি, সেটা জানতে তো বাকি নেই। অর্থাৎ তপন ছোটবেলা থেকেই রাশি রাশি মানে অনেক অনেক গল্প বই শুনেছে, আর এখন বস্তা বস্তা বই পড়ছে। কাজে গল্প জিনিসটা যে কি, সেটা জানতে তো বাকি নেই। শুধু এটাই জানা ছিল না, তখন শুধু এটাই জানতো না, সেটা এমন সহজ মানুষই লিখতে পারে, যে গল্পটা মানে গল্প এরকম সাধারণ মানুষই লিখতে পারে। নতুন মেসোকে দেখে জানলো সেটা। তখন নতুন মেসোকে দেখলো যে মেসো একজন লেখক, তিনি সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন, তাহলে আমারও লেখক হতে বাধা নেই। তবে আর পাইকে তপনকে, আর তিনি মানে লেখক হবেন এরকম একটা তার মনের মধ্যে ভাব। দুপুরবেলা সবাই যখন নিথর নিথর, নিথর নিথর অর্থ মানে নিশ্চুপভাবে ঘুমানো, ঠিক আছে। তো তখন তপন আসতে একটা খাতা
হোম টাস্কের খাতা আর কি, বিয়ে বাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়েনি। আর কলম নিয়ে ৩ তলা সিঁড়িতে উঠে গেলেন। তপন কি করেছে, তার না দুপুরবেলায় যখন খাওয়া দাওয়ার পর সবাই যখন নিশ্চলভাবে ঘুমোচ্ছে, তখন তপন একটা কলম আর একটা হোম টাস্কের খাতা, যেটা বিয়ে বাড়িতেও তার মা না নিয়ে ছাড়েনি, সেটা নিয়ে ৩ তলা সিঁড়িতে উঠে গেলেন। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এক আসনে বসে লিখে ফেললো আস্ত একটা গল্প। অর্থাৎ তপন এক আসনে বসে একটা গল্প লিখে ফেললো, অর্থাৎ একবারও না উঠে সে একবার বসেছে এবং গল্প শেষ করে তারপরে উঠেছে। লেখার পর যখন পড়লো, গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের, মাথা চুল খাড়া হয়ে উঠলো। এ কি ব্যাপার? এই যে সত্যি হুবহু গল্পের মতো লাগছে, তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনকে এখন লেখক বলা চলে। অর্থাৎ তপন সে গল্পটা একবার দেখলো, তারপর ভাবছে, এ কি, এই যে সত্যি সত্যি হুবহু গল্পের মতো, তার মানে আমি একজন লেখক। এরকম ভাবনাতে তপনের মাথা চুল খাড়া হয়ে উঠছে, গায়ের লোম কাঁটা দিয়ে উঠছে। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোট মাসিকেই বলে বসে, ছোট মাসি একটা গল্প লিখেছি। অর্থাৎ দুধ দাঁড়িয়ে শব্দের অর্থ হলো দুরমুড় করে বা তাড়াতাড়ি করে। তো তপন সেই গল্পটা নিয়ে তাড়াতাড়ি করে মানে উপর থেকে বা তিনতলা সিঁড়ি থেকে নেমে আসে, আর ছোট মাসিকেই প্রথমে বলে বসে, ছোট মাসি আমি একটা গল্প লিখেছি। ছোট মাসিও চিরকালের বন্ধু, বয়সে বছর অষ্টেকের বড় হলেও সমবয়সী। অর্থাৎ এই বন্ধুর দেখো কোনো বয়স হয় না। একজন ছোট ছেলে তার দাদুর সঙ্গেও ভালো বন্ধু হয়, কোনো ছেলের তার বাবা মায়ের সঙ্গে বন্ধু হয়। আমরা শুধুমাত্র যে ক্লাসের বা সমপাঠিকেই আমাদের বন্ধু হিসেবে মানবো এমনটা কিন্তু নয়। অর্থাৎ এখানে তপনের থেকে কিন্তু তপনের ছোট মাসি তার থেকে ৮ বছরের বড়। কিন্তু তপন তাকে নিঃসংকোচে বন্ধু হিসেবে মেনে নিয়েছে এবং সব কথা তিনি তার মাসিকে নিঃসংকোচে বলতে পারেন। কাজেই মামা বাড়ি এলে সবকিছুই ছোট মাসির কাছে। তো এরকম যারা বন্ধু থাকে দেখো, আর ৫টা বন্ধুর কাছে না বলা গেলেও সেই বন্ধু যদি বয়সে বড় হয় বা ছোট হয়, তো তার কাছে সেই কথাটা কোনো রকম কোনো সংকোচ ছাড়াই বলা যায়। তো তপনও তাই করেছে, তার প্রথম লেখা গল্প তার মাসিকে বলেছে। তাই এই ভয়ানক আনন্দের খবরটা মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে। তাই সবথেকে প্রথমেই ছোট মাসিকেই এই আনন্দের খবরটা দিয়ে বসে যে আমি একটা গল্প লিখেছি মাসি, প্রচণ্ড আনন্দ তপনের এরকমভাবে। তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে। এখানে মুরব্বি বলতে, মুরব্বি মানে সমাজের যারা বয়স্ক ব্যক্তি থাকে, তো পাড়া গ্রামের দিকে তাদেরকে মুরব্বি বলে। তো ঠিক সেরকমই ছোট মাসির যেন একটা ভাব, মানে তিনি এখন যেন অনেকটা বিয়ে হওয়ার পর যেন বয়স্ক হয়ে গেছেন, তিনি এখন মুরব্বি এরকমই বলতে চাইছে তখন। তাই গল্পটা সবটা না পড়ে একটু চোখ বুলিয়ে বেশ পিঠে চাপনারও সুরে বললেন, ওমা এ তো বেশ লিখেছিস রে। মানে যেমনভাবে সাবাসি দেয় ঠিক তেমনভাবেই তার ছোট মাসি বলল, ওমা এ তো বেশ লিখেছিস রে, মানে খুব ভালো লিখেছিস তো এটা। কোনখান থেকে টুকলিফাই করিসনি তো, মানে কোনখান থেকে দেখে দেখে টুকিসনি তো বা লিখিসনি তো, এরকম বলতে চেয়েছে। ছোট মাসি ভালো হবে না বলছি। তখন তার ছোট মাসিকে বলছে, ছোট মাসি এটা ঠিক না। আরে বাবা খেপছিস কেন, জিজ্ঞাসা করছি বই তো নয়, রোজ তোর মেসোকেই দেখায়। ছোট মাসি তখন কি বলছে, আরে খেপছিস কেন, আমি তোকে তো এমনি জিজ্ঞাসা করছি। রোজ মানে বস, আমি তোর মেসো মশাইকেই দেখাই। কিন্তু গেলেন তো গেলেনই যে কোথায়, গল্পের সেই আঁটো সাঁটো ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি। অর্থাৎ গল্পের সেই তপনের লেখা গল্পটি নিয়ে তার মাসি মেসো অনেকদিন হয়ে গেল চলে গেছেন, কিন্তু তার গল্পটি এখনও ছাপা হয়ে বেরিয়ে আসেনি, যার জন্য হাঁ করে আছে তপন। অর্থাৎ তপন তার জন্য দীর্ঘ প্রতীক্ষিত। মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও, মানে মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও তপন সেই গল্পের জন্য আর কি প্রতীক্ষায় আছে। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে। মানে এবং তাকে কথায় কথায় বলছে, তোর হবে তো, হ্যাঁ বাবা তোর হবে, উঠতে বসতে, মানে সব সময়তে এরকম বোঝায় আর কি। তবু এসব ঠাট্টা তামাশার মধ্যে তপন আরও ২-৩টে গল্প লিখে ফেলেছে। তবে এত কিছু ঠাট্টা তামাশার মধ্যে তপন আরও ২-৩টে গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, অর্থাৎ ছুটিও প্রায় শেষের দিকে, হোম টাস্ক করা হয়ে ওঠেনি এখনও। মানে দেখো গ্রীষ্মের দিকে এখনও যদি স্কুলে ছুটি দেয়, তো বাড়িতে যাতে আমরা লেখাপড়াটা যাতে না ভুলে যাই বা লেখাপড়ার সঙ্গে যাতে একটু সংস্পর্শে থাকি, তার জন্য আমাদেরকে বাড়িতে লিখতে দেয় ২০ পাতা, কখনো ১৫ পাতা, এরকমভাবে একটা হোম টাস্ক করতে দেয়। তো ঠিক সেটাই বলা হয়েছে যে ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক করা হয়ে ওঠেনি, তবুও লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। মানে তার হোম টাস্ক করা হয়ে ওঠেনি, স্কুলের কাজটা করা হয়ে ওঠেনি, তবু সে লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। এটা কিসের নেশা? তা না গল্প লেখার নেশা। তারপর ছুটি ফুরোলো, রীতিমতো পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে, বিষণ্ণ মন নিয়ে বসে আছে, এমন সময় ঘটলো সেই ঘটনা। এরপর ছুটি ফুরিয়েছে, রীতিমতো যেমন স্কুল শুরু হয় তেমনভাবে স্কুল শুরু হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া। ছোট মাসি আর মেসো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যাতারা।
অর্থাৎ ছোটো মাসি আর মেসো একদিন সন্ধ্যাতারা পত্রিকা হাতে নিয়ে তাদের বাড়িতে বেড়াতে এলো। কেন? হেতু সন্ধ্যাতারা নিয়ে কেন? অর্থাৎ তপনের মনে প্রশ্ন জেগে উঠল, কেন সন্ধ্যাতারা নিয়ে কেন, মানে এই সন্ধ্যাতারা পত্রিকাটা নিয়ে কেন? বুকে রক্ত ছলকে ওঠে তপনের। অর্থাৎ তপনের এক মানে উত্তেজনায়, এক আনন্দে বুকে রক্ত ছলকে ওঠে। তবে কি সত্যি তাই? সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিন এলো আজ? অর্থাৎ তপন ভাবে, সত্যি সত্যিই কি তার জীবনের আজ সবচেয়ে সুখের দিন? কিন্তু তাই কি সম্ভব? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে। অর্থাৎ তপন ভাবছে যে সত্যি করেই কি তার লেখা গল্প, অর্থাৎ তপন কুমার রায়, তপনের পুরো নাম কি? তপন কুমার রায়। তো তার লেখা গল্প হাজার হাজার ছেলে মেয়ের হাতে হাতে ঘুরবে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? তা ঘটেছে, সত্যিই ঘটেছে। সূচিপত্রে নাম রয়েছে প্রথম দিন, গল্প শ্রী তপন কুমার রায়। তো তপনের যে গল্পটা লিখেছিল সেই গল্পটার নাম ছিল প্রথম দিন, এবং গল্পের লেখক শ্রী তপন কুমার রায়। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে। অর্থাৎ সারা বাড়িতে একটা হট্টগোল পড়ে যায় যে তপনের যে গল্পটা লিখেছিল সেটা ছাপা হয়েছে, ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে। সকলে একবার করে চোখ বোলায় আর বলে, বারে চমৎকার লিখেছে তো। সকলে একবার করে সেই গল্পটা পড়ে, বলে, বারে বেশ চমৎকার লিখেছে তো। মেসো অবশ্য মৃদু মৃদু হাসেন, বলেন, একটু একটু কারেকশন করতে হয়েছে অবশ্য, নচেত কাঁচা তো। কিন্তু ঠিক এই সময় মেসো তার মানে নিজের সম্মানটাকে বাড়ানোর জন্য হঠাৎই বলে ওঠেন, একটু একটু কারেকশন করতে হয়েছে, নচেত কাঁচা তো। মাসি বলে, তা হোক, নতুন নতুন অমন হয়। ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে, ওই কারেকশনের কথাটা। বাবা বলে, তাই? তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। বাবা কি বলছে, যে তা না হলে কি এমনি এমনি একটা লিখে দিল ছাপা হয়ে গেল, কারেকশন যদি না করতে হয়? বাবা এরকম ভাবছে। মেজো কাকু বলে, মেজো কাকু বলেন, তা ওরকম একটা লেখক মেসো থাকা মন্দ নয়। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। তো মেজো কাকু বলছে যে আমাদের যদি ওরকম একটা লেখক মেসো থাকতো তাহলে আমরা একবার লেখার জন্য চেষ্টা করে দেখতাম। ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়। এই যে আত্মপ্রসাদ, মানে নিজের মনের মধ্যে যে তৃপ্তি, এটা বোঝাতে আত্মপ্রসাদ বোঝায়। আর প্রসন্নতা মানে সন্তুষ্ট। তো ছোট মাসি তার মনে মনে একটা সন্তুষ্ট হয়ে বসে বসে কি তার ডিম ভাজা আর চা খায়। মেসো শুধু কফি। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেসোর মহত্বের কথা। আজকে আর অন্য কোনো কথা নেই। তো কি, তো তপনের গল্পের কথা, মানে তপন যে গল্পটা লিখেছে তার কথা, তপনের মেসো যেহেতু তার গল্পটা ছাপিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে, তো তার মহত্বের কথা। উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যাতারা সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে ছুতো? অর্থাৎ তপনের গল্পটাকে এতটাই তাচ্ছিল্য করা হয়েছে তার মেসোর সামনে, যে তার মেসোর মহত্বটাকে এখানে সর্বোচ্চ করে তুলে ধরা হয়েছে। যে তার মেসো যদি সেই গল্পটা না ছাপতে, যে মানে সন্ধ্যাতারা সম্পাদকের কাছে গিয়ে যদি না দিত, তাহলে কি তার গল্পটা আদতেও ছাপা হতো? তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে। গল্প ছাপা হলে যে ভয়ানক আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না তখন। অর্থাৎ গল্প ছাপা হলে, প্রথম গল্প যেহেতু, তার যে আনন্দ হবার কথা সে আনন্দটা খুঁজে পায় না তখন। অনেকক্ষণ পরে মা বলে, কই তুই নিজের মুখে একবার পড় তো শুনি। বাবা তোর পেটে পেটে এত? অনেকক্ষণ পরে তখন সেই পত্রিকাটা হাতে পাবার সুযোগ পায়, এবং তার মা বলে, কই তুই একবার পড়ে নিজের মুখে শোনা তো। এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন। মা বলে, কই পড়, লজ্জা কি, পড় সবাই শুনি। অর্থাৎ মা তপনকে বলছে, কই পড়, এবার পড়, আমরা সবাই শুনবো। তপন লজ্জা ভেঙে পড়তে যায়। অর্থাৎ তপনের যে লজ্জা বা আড়ষ্টতা, সেটা গলার যে আড়ষ্টতা সেটা ভেঙে পড়তে যায়। কেসে গলা পরিষ্কার করে। কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন, এ কার লেখা? এর প্রতিটি লাইনই তো নতুন, আনকরা। এই লাইনগুলো তপন একটাও চিনতে পারছে না। এর মধ্যে তপন কোথায়? অর্থাৎ তপনের যে লেখা, সেই লেখাগুলো কোথায়? তপন কোথায় বলতে তপনের যে লেখা ছিল সেই লেখাটা কোথায়? তার মানে মেসো তপনের গল্পটি আগাগোড়াই কারেকশন করেছে। তার মানে তপনের এবার যে গল্পটা হাতে পেয়েছে, তো তার মনে হচ্ছে যে গল্পটা তাহলে মেসো আগাগোড়া, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত গোটাগুটি কারেকশন করেছে। অর্থাৎ নতুন করে লিখেছে নিজের পাকা হাতে কলমে। অর্থাৎ মেসো সেই গল্পটাকে নতুন করে নিজের পাকা হাতে লিখেছে। তখন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তারপর ধমক খায়, কিরে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল। এখানে পায়া ভারী বলতে বোঝানো হয়েছে যে অহংকার। অর্থাৎ তপন যেন তার নিজের লেখা গল্পটা পেয়ে তার বাড়ির লোকেরা ভাবছে তার অহংকার মানে বেড়ে গেছে এরকম। সবাই শুনতে চাইছে, তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্য হরে গেল।
অর্থাৎ তখন তার বাড়ির লোকে বা তার মা বলছে, সবাই শুনতে চাইছে, তুই পড়ছিস না নাকি অতি আনন্দে তোর বাক্যটাই মানে দেখো আমাদের এরকম হয়ে থাকে যখন আমরা অতিরিক্ত আনন্দ পাই, আহ, তখন দেখো আমাদের অনেক সময় কথা যেন মুখ থেকে বেরোতে চায় না। কথা এরকম তার মা বলতে চাইছে নাকি অতি আহ্লাদে তোর বাক্য হয়ে গেল, যে তুই অতি খুবই আনন্দ পেয়েছিস সেই জন্য তোর বাক্য মানে কথাটাই বলা বন্ধ হয়ে গেল। তখন গড়গড়িয়ে পড়ে যায়। তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবু ধন্যে ধন্যে পড়ে যায়। অর্থাৎ তপন এরপর লাইন বাই লাইন পড়ে যায়, তার মাথাতে ঢোকে না সে কি পড়ছে, তবুও তার বাড়ির লোক বলে ধন্যে ধন্যে। আর একবার বটে, তপনের লেখক মেসো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। আর একবার সবাই বলে তপনের লেখক মেসো তপনের গল্পটা ছাপিয়ে দিয়েছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মোছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনে সবচেয়ে দুঃখের দিন। কেন তা জানে না তপন। অর্থাৎ তপন এরপর তার সেই বইটাকে ফেলে রেখে মানে ছাদে উঠে যায় এবং তার শার্টের যেই নিচের অংশ সেটাকে তুলে চোখের জল মুছে। তপনের যেন মনে হয় আজ তার জীবনে সব থেকে দুঃখের দিন। কেন তা তপন জানে না। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, যদি কখনো লেখা ছাপতে দেই তো তপন নিজে গিয়ে দেবে। নিজের কাঁচা লেখা ছাপা হয়তো হোক, না হয় না হোক। অর্থাৎ তপন এই মুহূর্তে একটা সংকল্প অর্থাৎ প্রতিজ্ঞা করে কি তা না, যদি এরপরে কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে, তাতে তার লেখাটা ছাপা হয় হোক, না হয় না হোক। তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের গল্প ছাপিয়ে দিয়েছে। আর তপনকে যেন নিজের লেখা পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। অর্থাৎ তপন বলতে চেয়েছে যে নিজের লেখা গল্প পড়তে বসে যদি অন্যের লেখা পড়তে হয় তো তার থেকে দুঃখের কিছু নেই এবং তার থেকে অপমানের। তো এই ছিল আজকের আলোচনা। যদি আলোচনাটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরবর্তীকালে এমন ভিডিও পাওয়ার জন্য।